শারদীয় দুর্গা উৎসবের হাতে মাত্র আর কয়দিন, সেজে উঠেছে মণ্ডপ ও আলোকসজ্জায় শ্রীভূমি শহর। বিশেষ করে শহরের মধ্যে শ্রীভূমি ক্লাবের পুজো প্যান্ডেল এবার লাইটের চমকে আলোকিত হয়ে পড়েছে। রাত দিন একাকার করে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। এক নজরে দেখে নেওয়া যাক এই দৃশ্য। নমস্কার। মধ্য শ্রীভূমি এইবার সুবর্ণ জয়ন্তী, তাই সমস্ত বরাকবাসী তথা শ্রীভূমি জেলার সবাইকে আমি আমন্ত্রণ করি, আপনারা সবাই আসবেন। আমাদের এইবার 50 বছর পূর্তি হয়েছে। আমাদের দেখেছেন এখানে মণ্ডপ সজ্জায় রয়েছেন আমাদের অমলার ডেকোরেটর, লাইটের রয়েছেন আমাদের শিলচরের উনি, আমার প্রতিমায় যিনি রয়েছেন ইনি আমাদের এখানেরই আমাদের প্রতিমা শিল্পালয়ের উনি। আমরা এবার 2 দিন আমরা শাড়ি বিতরণ করব, দুস্থ লোকেদের শাড়ি বিতরণ করব। 3 দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা আপনাদের মারফতে সমস্ত বরাকবাসী তথা শ্রীভূমি জেলার সকলকে আহ্বান করি, আপনারা আসবেন। আমাদের এই সুবর্ণ জয়ন্তী দুর্গাপূজার উৎসবকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন। আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ বিতরণে আসবেন। এবারে পুজোর বাজেট কত রয়েছে আপনাদের? 60 লাখ টাকা টোটাল বাজেট। প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে কিসের আদলে তৈরি করা হচ্ছে? এটা একটা কাল্পনিক একটা মন্দির, কাল্পনিক মন্দিরের আদলে। বিশেষত্ব কি রয়েছে এবার আপনাদের প্যান্ডেলে না মূর্তিতে? আমাদের 3টাতেই আমরা এবার করেছি। প্যান্ডেল, লাইটিং, আমরা দেখতে পারবেন আপনারা, প্যান্ডেল, লাইটিং, মূর্তি 3টার মধ্যে আলগা আলগা আমরা একটা বিশেষত্ব আছে। তারপরে আমাদের শুধু গৌহাটি থেকে আসছে বিহু নৃত্য, মণিপুরী নৃত্য আসছে, আমাদের ট্রেডিশনাল বাউল নৃত্য শুধু কলকাতা থেকে আসছে। শ্রীভূমিবাসী সকলকে আপনাদের মারফতে সবাইকে আসার নিমন্ত্রণ রইল। আমাদের সুবর্ণ জয়ন্তী এই দুর্গাপূজা উৎসবে আপনারা সবাই আসবেন। প্যান্ডেলের যে সাজসজ্জা সেটা আমার বন্ধু চিকন পাল হচ্ছে, ও বক্তব্য বলবে কীরকম কী সিস্টেমে করছে। এই প্যান্ডেলটা কিসের আদলে তৈরি করছেন? কি কি মেটেরিয়ালস মুখ্যত ইউজ করা হয়েছে প্যান্ডেল? মেনলি প্যান্ডেলের কাল্পনিক মন্দির, আর এটার মধ্যে যে মেটেরিয়াল ইউজ করে হুগলা পাতাগুলো এইদিকে পাওয়া যায় না, এগুলা পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এখানে হয়েছে হুগলা পাতাটা আমরা ডিজাইন করে নিচে 3 মাস যাবত আমরা কাম করতেছি। আর কি কি মেটেরিয়ালস ইউজ করেছেন? আর তো আমরা জেনারেলি যেটা কাঠ বাঁশ। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জানিয়ে দেওয়া হলো। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে।
এতে জানানো হয়েছে যে 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর 2টা থেকে শ্রীভূমি শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিক্সা, ই-রিক্সা ও ঠেলা ইত্যাদি শ্রীভূমি পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে, রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ। ওই সময়ের সন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পুয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। এতে বলা হয়েছে যে বদরপুর ও পাথারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে স্যানকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে, অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না। লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার রোড স্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করবে। ফকিরাবাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাইজডি, জিয়াধরা, টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে। এদিকে কর্ণমধু, কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে। বদরপুর ও পাথারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এওসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল, এসপি বাংলো, শ্রীভূমি থানার সম্মুখে দিয়ে মেইন রোডে যেতে পারবে। লক্ষ্মীবাজার, ফকিরাবাজার ও কর্ণমধু দিক দিয়ে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাসপট্টি, চরবাজার, বিপিনপাল রোড, ঘাটলাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে। এওসি পয়েন্ট থেকে পাথারকান্দি রোডে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া 2 অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল 10টা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি 9 ও 10 অনুসারে চলাচল করতে পারবে। এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমে জানিয়ে দেওয়া নাম্বার হচ্ছে 8099662275। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবেই চলাফেরা করে শারদ উৎসব উপভোগ করতে পারে তার জন্য শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। শারদীয় দুর্গা উৎসবের সবাই যেন আনন্দে মশগুল হয়ে থাকতে পারেন এমনই কামনা করে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বার্তা সংবাদ মাধ্যম যুগে জানিয়ে দিলেন শ্রীভূমি শিক্ষা বিভাগের তরফ থেকে নীলমজ্যোতি দাস। শ্রীভূমিবাসী ৰাইজলৈ আমাৰ শাৰদীয় দুৰ্গা পূজাৰ আন্তৰিক শুভেচ্ছা। আশা কৰোঁ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ সকলো বাসিন্দা সুখী হওক, মা দুৰ্গাই সকলোৰে অপায় অমংগল দূৰ কৰক। আৰু দুৰ্গা পূজাৰ লগতে আমাৰ মা লক্ষ্মী পূজা আহি আছে, তাৰপিছত আকৌ কালী পূজা আহিছে। এটা পূজাৰ উৎসৱমুখৰ পৰিৱেশ, সকলোৱে ভালদৰে থাকক। সকলোকে শুভেচ্ছা বাণী মই এই চেগতে ডিষ্ট্ৰিক্ট এলিমেণ্টেৰী এডুকেশ্যন অফিচাৰ আৰু ইনস্পেক্টৰ অফ স্কুল হিচাপে জনাইছোঁ। আৰু বহু ক্ষেত্ৰত আমি দেখা পাওঁ পূজাৰ সময়ত আমি ফূৰ্তিতে কিছুমান মানে অনাকাংক্ষিত ঘটনা হয়, তেনেকুৱা ঘটনা যাতে আমাৰ নহয় আমাৰ ডিষ্ট্ৰিক্টত, সেইটো মই অনুৰোধ কৰিছোঁ। ইতিমধ্যে বিভিন্ন ট্ৰেফিক ৰুলছ দিছে, SOP দিছে। আমাৰ প্ৰশাসনে যেনেকুৱাকৈ আপোনালোকক নিয়ম বান্ধি দিছে তেনেকুৱাকৈ আপোনালোকে কৰক, পূজা নিশ্চয় উপভোগ কৰক। আৰু সকলোকে পুনৰবাৰ মা দুৰ্গাৰ আশীৰ্বাদ বিচাৰি মা দুৰ্গাৰ পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। আনন্দ সংবাদ। পুজোর পূর্বে আপনারা কি 2 চাকার বাহন কিনতে চান? তাহলে হেলায় সুযোগ ছাড়বেন না। আপনাদের অত্যধিক সুযোগ করে দিচ্ছে আপনার শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন অটোমোবাইলস। এখন আপনি বাইক কিনলে রয়েছে আপনাদের জন্য অভিলাষী উপহার। বাইক ক্রয় করলে সঙ্গে সঙ্গে 10,000 টাকা ছাড় রয়েছে, ইন্স্যুরেন্স ফ্রি,
ব্যাংক প্রসেসিং ফ্রি, পাশাপাশি 5 বছরের ওয়ারেন্টি, একটি হেলমেট, পেট্রোল বিনামূল্যেও দেওয়া হচ্ছে। তাই 22শে সেপ্টেম্বর জিএসটি লাগু হওয়ার পূর্বে অভিলাষী সুযোগ আপনার জন্য রয়েছে। জিএসটি লাগু হলে আপনারা উপহার সামগ্রী থেকে বঞ্চিত হবেন, শুধু জিএসটি ছাড় পাবেন। তাই অবিলম্বে সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে আজই পা রাখুন। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9435076632। গোবিন্দপুরে 15 বছর ধরে বিশুদ্ধ জলের অভাব, কোটি টাকার প্রকল্প অচল। কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে প্রায় 5 শতাধিক পরিবার গত 15 বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে। এলাকার পিএইচির একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত 10 থেকে 15 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। 2022 সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1,14,00,000 টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দের প্রায় 4 বছর অতিক্রান্ত হলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। গ্রামের স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানায়, নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাফিস করেছেন। অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে। এখনো বহু কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে। ফলে প্রকল্প থাকলেও 5 শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচির বিশুদ্ধ জল জোটেনি। এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গ্রামের জনগণ প্রশ্ন তুলেছেন, বরাদ্দকৃত কোটি টাকার বেশি অর্থ কোথায় গেল? তারা মুখ্যমন্ত্রী ও দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। স্থাপিত হয়েছিল প্রায় 20 বছর আগে জলমন্ত্রী মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে। এরপরে 5 বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে। এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে। তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে গত 2022 সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য 1 কোটি টাকা গ্রান্ট হয়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং যে কন্ট্রাক্টদার, এই কন্ট্রাক্টদারের গাফিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় 2000 মানুষ। এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল, বীজাণুযুক্ত জল, খালে নালার জল দিয়ে আমরা পান করছি, আমরা ব্যবহার করছি। প্রায় 15 বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, এই বিশুদ্ধ পানি থেকে যখন বঞ্চিত আপনারা এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা? বারবার আলোচনা হয়েছে, দুইবার এসডিও মহাশয় এখানে আইয়া ইনকোয়ারি করে গেছেন, কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনাইর বিধায়ক উনার দ্বারস্থ হয়েছি। উনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না। এখনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই। সংবাদ মাধ্যমের পক্ষকে আমরা অনুরোধ জানাবো, এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কাছাড়ের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং
সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য। যেখানে 1 কোটি টাকার উপরে গ্রান্ট পাওয়া, এই টাকা কোথায় গেল, এখানে 0.5% কাজও এখনই হয়নি। যার জন্য আমি গ্রামের পক্ষ থেকে আমি সিএম ভিজিলেন্সের দ্বারা এটা ইনকোয়ারি করে এটার বৃহৎ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই। নিশ্চয় আপনারা গ্রামের জনসাধারণের এক ভাষ্য শুনলেন। এই ভাষ্য অনুসারে প্রায় 15 বছর থেকে ওনারা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত, এবং এই বিশুদ্ধ জল না পাওয়ার দরুন ওনারা প্রাণে বাঁচার জন্য খাল বিলের জল পান করছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এই বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষ বা মন্ত্রী আমলাদেরকে অবগত করার পরেও কোনো সুরাহা পাচ্ছেন না। এখন সরাসরি মুখ্যমন্ত্রী যে কাছে অনুরোধ জানিয়েছেন, আমাদের কাছাড় জেলার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ, ওনাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে এই বিষয়টি অনুরোধ করে দেখে আপনার ব্যবস্থা নেওয়ার জন্য। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বড়ভিয়া, এনটিভি। কাছাড়ে কংগ্রেস ত্যাগ করে অগপ দলে 1.5 শতাধিক কর্মীর যোগদান। কাছাড় জেলায় কংগ্রেসের সংগঠনকে বড় ধাক্কা দিয়ে প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শিলচরের ট্রাঙ্ক রোড স্থিত অসম গণপরিষদ অগপ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অগপতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য সমাজকর্মী সারিকা আজিম বড়ভুইয়া, প্রাক্তন কংগ্রেস নেতা আক্তার হোসেন লস্কর সহ সোনাই, ধলাই, শিলচর ও উধারবন্দ এলাকার বহু কর্মী উপস্থিত ছিলেন। এই যোগদান অনুষ্ঠানে অগপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক KH বিমলেন্দু সিংহ ও সুনীল ডেকা, জেলা সভাপতি কবির আহমেদ বড়ভুইয়া সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে নতুন সদস্যদের দলে স্বাগত জানান। অগপ নেতারা বলেন, আসামের আঞ্চলিক স্বার্থ, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার রক্ষাই দলের মূল লক্ষ্য। পরবর্তী আমি অন্যান্য আমি যে রিয়াজুল হোসেন আর সুরমা বেগম বড়ভুইয়া কংগ্রেস ওমেন সেলের সেক্রেটারি ছিলেন। আমি আয়েশাকে অনুরোধ জানাচ্ছি যে ওমেন সেলের যে সেক্রেটারিকে আমি পরবর্তী টিঙ্কু লস্কর বড়ভুইয়া, হানিফ হোসেন বড়ভুইয়া, সাহারুল হোসেন মজুমদার, সায়েদ আহমেদ বড়ভুইয়া, রাজু বড়ভুইয়া, সাজিদুর রহমান বড়ভুইয়া, আব্দুল রাকিব লস্কর, সাবির হোসেন বড়ভুইয়া একটু বরণ করার জন্য দলৰ ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ সাধাৰণ সম্পাদিকা চৌধুৰী মেমৰিয়ানী, দলৰ যুৱ পৰিষদৰ সম্পাদক একটু হোসেন লস্কর ডাঙৰীয়া, আমাৰ অসম গণ পৰিষদ দলৰ জিলা সভাপতি কবিৰ আহমেদ বড়ভুইয়া ডাঙৰীয়া, কৃষক পৰিষদৰ জিলা সভাপতি ডাঙৰীয়া আৰু আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ জিলা সভাপতি ডাঙৰীয়া শাহজাহান ডাঙৰীয়া, লগতে জিলা কমিটিৰ সম্পাদকৰ বিষয়ববীয়া। গতিকে যে কিতাপবোৰত যে 20-25 হাজাৰ মানুহ, 50 হাজাৰ মানুহে ডেইলি চায় তেওঁলোকৰ নিউজবিলাক, সেই কিতাপ খবৰ এতিয়া অসম গণ পৰিষদ দলৰ মঞ্চলৈ আহিছে। গতিকে আমি আশা কৰিছোঁ যে এতিয়াৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ বাঢ়ি গ'ল। আগতে যদি আমাৰ ফলোৱাৰ্ছ 10,000 আছিল, আজিৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ হৈ গ'ল 60,000, লগত 50,000। মই ধন্যবাদ জনাইছোঁ। তেওঁৰ লগত থকা সকলোকে মই যোগদান কৰাৰ কাৰণে আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ। লগতে আজি আমাৰ পরিষদ দলের মাইনরিটি বিভাগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী, ওনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে আমার জন্য অনেক মহত্বপূর্ণ একটি দিন। আমি কয়েকদিন আগে আমি একটি দলকে
বেছে নিয়েছিলাম, হয়তো সেটা আমার অনেক বড় একটা ভুল ছিল। যাই হোক, সেটার ব্যাপারে আমি আর বলতে চাই না। আমি আপনাদের সামনে একদম নগণ্য সাধারণ একজন মহিলা, আমি তেমন কিছু বক্তব্য রাখার মতো আমি মনে করি না আমার যোগ্যতা আছে। তথাপিও আমি বলতে চাই যে অসম গণপরিষদ দলের যে নীতি, নিয়ম, আদর্শ সেটা আমাকে অনুপ্রাণিত করেছে এবং এই অনুপ্রাণিত হওয়ার জন্যই আজকে আমি এখানে মানে এই দলে যোগদান করছি এবং এই দলের যে নীতি, নিয়ম, আদর্শ এইগুলা মেনে চলবো। এই দলের ছোট বড় যে দলীয় নেতা বা কর্মী যারা